আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনা এখন কোথায় আছেন জানে না সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। উর্মির বিরুদ্ধে মামলার আবেদন, তার মন্তব্য দেশদ্রোহিতার শামিল, মত বিশ্লেষকদের। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, বৃহস্পতিবারও সরকারি ছুটি। টি-20কে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ, 12 অক্টোবর খেলবেন শেষ ম্যাচ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কোথায় আছেন তা জানে না সরকার, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতে পালিয়ে থাকা মামলাভুক্ত আসামিদের আদালত চাইলে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এইসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তীব্র গণ আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি দেশটিতে 45 দিন থাকতে পারেন বৈধভাবেই, কিন্তু সেই অবস্থানেরও বৈধতাও শেষ হয়েছে গত 19 সেপ্টেম্বর। অবশ্য তার আগেই শেখ হাসিনার সেই কূটনৈতিক পাসপোর্টটি বাতিল করে অন্তর্বর্তী সরকার। এত সময় গড়িয়ে গেলেও শেখ হাসিনা এখন ভারতে কিভাবে অবস্থান করছেন সেই প্রশ্ন যেমন ঘুরছে জনমনে, তেমনি তার মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যাবার খবরও চাউর হচ্ছে বেশ। এমন বাস্তবতায় মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে কোনো তথ্য নেই। দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হই। জানান, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে চাইলে তাদের ট্রাভেল পাস ইস্যু করবে বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য না। সেটার জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট তো ন্যাচারালি ইস্যু করা হবে না। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিসেম্বরের মধ্যে 20,000 বাংলাদেশিকে ভিসা দেওয়ার চেষ্টা করবে ইতালি দূতাবাস। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সারা দেশে আজ মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী বরণে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও শিল্পীরা। শেষ মুহূর্তের নিপুণ হাতের ছোঁয়ায় সৌন্দর্য মণ্ডিত করছেন দেবী দুর্গাকে। কালকে থেকে মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজ আরম্ভ হইব। টহল পার্টি দিয়ে সবসময় আমাদের নিরাপত্তার আদরে রাখতে চাচ্ছে, সেটা খুব পজিটিভ দিক আছে। মানুষের হাতে হইলো পয়সা একটু কম এই হইলো সমস্যা। বৃষ্টিবাদল হচ্ছে তো, সে কারণে কাস্টমারের আনাগোনা কম। আমরা আশাবাদী আর কি, যার হয়তো 2-4 দিন বেচাকিনি হবে। এবার মানিকগঞ্জে 513টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের প্রায় 600 সদস্য কাজ করবেন। পূজা মণ্ডপকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 3টি ভাগে ভাগ করেছি আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে। কুমিল্লায় বন্যা দুর্গত এলাকায় কমে গেছে পূজা উদযাপনের সংখ্যা। এবছর 760টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রস্তুতিটা ছিল, বন্যার কারণে তাদের বাড়ি ঘর বা অনেক কিছু নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র যে পূজার নিয়ম কাউন্টটা হচ্ছে আর কি, এটাই। শহরে হলো সার্বজনীন পূজা হয় কিছু, আর গ্রামে যা পূজা হয় এটি ব্যক্তিগত পূজা। এই বন্যার কারণে, ক্ষয়ক্ষতির কারণে কিন্তু পূজাগুলি কমে গেছে। যশোরে 8টি উপজেলায় 656টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। সব প্রস্তুতি শেষ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। কেনাকাটা প্রায় শেষ হয়ে আসছে, এখন আমরা সবাই মিলে এক জায়গায় হব, তো সব মিলাই ঠাকুর অনেক সুন্দর হয়েছে। আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এবার দুর্গাপূজায় কোনো ধরনের কোনো শঙ্কা নেই, এবার সব ধরনের
বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে, আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরে ইসকনপন্থী দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মন্দির এলাকায় ৮ অক্টোবর সকাল ৬টা থেকে ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ৬ দিনের জন্য আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। আখাউড়া আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন জানিয়েছে ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এবং লক্ষ্মী পূজা উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটি হতে যাচ্ছে। মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে ছুটি বাড়ানোর কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। পরে ডিএমপি কমিশনার জানান পূজা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। শারদীয় দুর্গোৎসব উদযাপন ও আয়োজনের সার্বিক পরিস্থিতি দেখতে মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাংবাদিকদের তিনি জানান, সব সম্প্রদায় যেন নিজ নিজ অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে যেসব মন্দির এবং হিন্দুদের ওপর হামলা করা হয়েছে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃহস্পতিবারই আমরা বললাম, বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন এবং এইবার হয়তো ৪ দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। পরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে তিনি জানান, দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের মনোবল ফিরতে শুরু করেছে। জুলাই আগস্টে পুলিশ সদস্য নিহতের ঘটনা তদন্তে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবেন ও দায়িত্ব পালন করবেন। একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য যে নিরাপত্তামূলক কার্যক্রম করবেন। সরকারের এসব পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সার্বজনীন পূজা কমিটি। ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে তারা এ সন্তুষ্টি জানান। পরিবর্তিত পরিস্থিতির সংখ্যার মধ্যেও সরকার, রাজনৈতিক দল, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্র নেতৃবৃন্দের প্রত্যয়ী মনোভাব ও পদক্ষেপ আমাদের পূজার আয়োজনে সাহস যোগাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি সরকার বাস্তবায়ন করবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সদ্য বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। এদিকে উর্মির বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। বিশ্লেষকরা বলছেন, তাবাসসুম উর্মির এই ধরনের মন্তব্য দেশদ্রোহিতার শামিল। প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি। এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্য নিয়েই ফেসবুকে কটূক্তি করেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। তার পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র তুমুল আলোচনার ঝড় বইছে। এরই মধ্যে তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগেও ফেসবুকে ছাত্র জনতার আন্দোলন নিয়ে উস্কানিমূলক পোস্ট দেন তিনি। পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে আখ্যা দেন সন্ত্রাসী হিসেবে। মঙ্গলবার উর্মির বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে আদালতে। ঢাকার সিএমএম আদালতে গণ অধিকার পরিষদের প্রচার সম্পাদক আবু হানিফ এই মামলাটি দায়ের করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করেছে, আদেশ পরে হবে। বিশ্লেষকরা বলছেন, গত 16 বছরে প্রশাসনে যে রাজনীতিকরণ ছিল, এ ধরনের কটূক্তি তারই প্রতিফলন। গত 16 বছরে প্রশাসন যেভাবে রাজনীতিকরণ হয়েছে সেটারই প্রতিফলন তার বক্তব্যের মধ্য দিয়ে বের হয়েছে। প্রশাসনের রন্ধে রন্ধে এরা এখনো অবস্থান করছে
এবং তারা আগস্ট বিপ্লবের চেতনাকে ধ্বংস করার জন্য গোপনে তারা চক্রান্ত শুরু করেছে। মূলত ও বিদেশে চলে যাবে, ফলে যেটা কৌশল নিচ্ছে সে সরকারের যেন একটু দুর্নাম করা যায়, সেই কৌশল নিচ্ছে যেন সরকার তাকে একটু শায়েস্তা করে, এবং এইটাকে সে আবার ব্যবহার করবে বিদেশে যখন ভিসা অ্যাপ্লিকেশন করবে, সেই ভিসা অ্যাপ্লিকেশনে যেন এটা হয় যে আমি সরকার দ্বারা নির্যাতিত। সরকারের এমন গুরুত্বপূর্ণ পদ থেকে তাবাসসুম উর্মির এমন মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও মত বিশ্লেষকদের। উনি আগের আমলের একজন লাঠিয়াল ছিলেন, সেই লাঠিয়াল হিসেবে এই আমলের যে রাষ্ট্র ব্যবস্থা দাঁড়াচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। এটা অত্যন্ত এটা ইন এ ওয়ে এটা রাষ্ট্রদ্রোহিতারও শামিল। যে তার যে চাকরির বিধি সেটা তো উনি লঙ্ঘন করছেন। আমাদের যারা শহীদ হয়েছে সেই শহীদদেরকে তিনি অবমাননা করছেন। এর জন্য তার চাকরিতে তো করা উচিত। মত প্রকাশের স্বাধীনতার নামে উস্কানিমূলক বক্তব্য বা ষড়যন্ত্র বন্ধে এখনই উদ্যোগ না নিলে জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ভুলুণ্ঠিত হওয়ার আশঙ্কাও করছেন তারা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই, এবার টি-20 থেকে বিদায়ের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-20-র আগে আজ সংবাদ সম্মেলনে নিজেই এই ঘোষণা দিয়েছেন। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকিয়ে সবাইকে অবাক করে টেস্টকে বিদায় বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার আরেকবার 3 অক্ষরে ছোট শব্দটি উচ্চারণ করলেন, বিদায় জানালেন ক্রিকেটের ছোট ভার্সনকে। I'm retiring from the T20 cricket. Actually, I was pre-decided before coming here. I had a chat with my family. ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছে না তার। সবশেষ টি-20 বিশ্বকাপেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াই 1 ওভারে 5টি ডট বল দিয়ে হয়েছিলেন চরম সমালোচিত। টি-20 ক্যারিয়ার সেখানেই শেষ হবে বলে ভেবেছিলেন অনেকেই। ভারতের বিপক্ষে চলমান টি-20 সিরিজের শেষ ম্যাচ হবে হায়দ্রাবাদে। 12 অক্টোবর সেই ম্যাচ দিয়ে টি-20 ক্যারিয়ারে ইতি টানবেন 39 বছর বয়সী এই ক্রিকেটার। দ্বিতীয় টি-20-র আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিজেই এই ঘোষণা দেন। ওটা আপনারা সময় মতো ইনশাআল্লাহ পাবেন, তখন গরম হবে। বাট প্রবাবলি দিস ইজ নট দ্য রাইট টাইম এগেইন। যখন আমার সময় হবে, কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে, আমি বিদায় নেব ইনশাআল্লাহ আমার টার্মসে। 2007 সালে কেনিয়ার বিপক্ষে টি-20-তে অভিষেক হয় রিয়াদের। এই পর্যন্ত দেশের পক্ষে সর্বোচ্চ 139টি টি-20 খেলেছেন। 8টি শতকের সঙ্গে তার গড় 23.48। দলের অন্যতম স্পিনার হিসেবেও সংক্ষিপ্ত সংস্করণে ঝুলিতে আছে 40 উইকেট। 2018 থেকে 2022 সালের মধ্যে 43টি টি-20-তে দেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 16 ম্যাচে জয়ের বিপরীতে পরাজয়ের সংখ্যা 26। 2021 সালে আরব আমিরাতে টি-20 বিশ্বকাপেও টাইগারদের নেতৃত্ব দেন এই নিপাট ভদ্রলোক। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে শেখ আব্দুর রশিদকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ডক্টর শেখ আব্দুর রশিদকে 2 বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 14 অক্টোবর তিনি যোগদান করতে পারেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। বর্তমানে চুক্তিভিত্তিক নিয়োগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সিনিয়র সচিব হিসেবে কর্মরত আছেন শেখ আব্দুর রশিদ। পদত্যাগ করেছেন সরকারি কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। বিকেলে পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের 12 জন সদস্য আজ পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। 2020 সালে 21 সেপ্টেম্বর পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেন সোহরাব হোসাইন। 2025 সালে 21 সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। কয়েকদিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। স্বল্প সময় ও স্বল্প খরচে বিচার নিশ্চিত করা এবং মামলা জট কমানোর উপর জোর দেওয়ার কথা জানিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে নীতিমালা প্রণয়ন করার কথাও জানিয়েছে তারা। তবে কমিশন এখন পর্যন্ত সরকারের কাছ থেকে বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কোনো দিক নির্দেশনা পায়নি।
ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে। এজন্য গঠন করা হয়েছে ৬টি সংস্কার কমিশন। এর মধ্যে অন্যতম বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। বিচার কার্যের যাতে বিলম্ব না হয় আর বিচার কার্যের খরচাটা যাতে কম হয়, এটা হলো লোয়ার জুডিশিয়ারি। আর হায়ার জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস, দি হাইকোর্ট ডিভিশন অ্যান্ড অলসো ইন দি অ্যাপিলেট ডিভিশন, এটা একটা নীতি নির্ধারণ যদি সম্ভব হয় আমরা করে দেবো। আমরা চাবো ইন্টারফিয়ারেন্স যাতে না হয়। আমরা যা বলবো, আমরা ভুল করলে আপনার হায়ার অথরিটিতে যান, কিন্তু এই খালি যদি আপনি বিক্ষুব্ধ হতেই থাকেন আর মামলা চলে, তো মামলা তো শেষ হবে না, কারণ দুই পক্ষ কোনোদিন এক হবে না। তিনি জানান, বিচার বিভাগ সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত নেওয়া হবে। তবে রাজনৈতিক দলগুলোর সাথে এ নিয়ে কোনো বৈঠক করবে না কমিশন। অ্যাবসলিউট সেপারেশন হবে না। আমাদেরকে এই লেজিসলেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে যে অন্যান্য যারা আছেন ওনারা জুডিশিয়ারিকে যাতে সম্মান করে। আমরা যে রায়টা দিলাম এটা যদি কার্যকর না হয় তা আমাদের এই খাটাখাটনির কী হবে? কমিশন সদস্য জানান, বিচারাধীন ৪৩ লাখ মামলা দ্রুত নিষ্পত্তির পথ খুঁজে বের করা হবে। এই মামলার জট কিভাবে কমানো যায় সেটার জন্য এই কমিশনার, তো সেইটার জন্য আমরা আমাদের রিকমেন্ডেশন থাকবে। এটার সঙ্গে আরো বড় বড় ইস্যু ইনভলভ আছে, যে কেন এত মামলা জমেছে, ইন্ডিপেন্ডেন্সটা যাতে এনশিওর হয় সেই জন্য আমরা কিছু সাজেশন দেব। এটা বাস্তবায়নের জন্য অন্যান্য পদক্ষেপ প্রয়োজন। কমিশন চেয়ারম্যান জানান, বিচার বিভাগ সংস্কারের বিষয়ে সরকারের কাছ থেকে দিক নির্দেশনা পেলে কমিশনের কাজ সহজ হবে। সরকার থেকে আমরা গাইডলাইন কিছুটা পেয়ে যাব। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সাইবার নিরাপত্তা আইনটিতে কিছু বিতর্কিত বিষয় থাকলেও এটি দেশের ডিজিটাল অবকাঠামো রক্ষা, অনলাইন লেনদেনের নিরাপত্তা এবং সাইবার অপরাধ মোকাবেলায় অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব পক্ষের মত নিয়ে এই আইন সংশোধনের কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব। মঙ্গলবার রাজধানীতে সাইবার নিরাপত্তা আইন, নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতার ভারসাম্য শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB। আইনটাকে আসলে উপযোগী করতে হবে। অযথাই যে সমস্ত জিনিস বিতর্ক করে, যে ধারাগুলো আসলে পেনাল কোডে আছে, পেনাল কোড দিয়ে শাস্তি দেওয়া সম্ভব, সেগুলোকে কেন আমি এই আইনের মধ্যে এনে এই আইনটাকে বিতর্কিত করব? গোলটেবিল আলোচনায় বাংলাদেশ সাইবার নিরাপত্তা আইন 2023-এ জরুরি সংশোধনের আহ্বান জানান আইন বিশেষজ্ঞ, ICT প্রতিনিধি ও আর্থিক খাত সংশ্লিষ্টরা। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে, আমরা আইন নিয়ে কথা বলছি, আমরা ডাঙার আইনটাকে দেখে, ডাঙার খুঁটিটাকে দেখে জলের উপর আঁকিবুকি করার চেষ্টা করছি। যতগুলো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আছে তার মোর দ্যান 52% ব্যাংক এখন কিন্তু সাইবার এই রিস্কের মধ্যে আছে। নতুন মাধ্যমে অপরাধগুলোকে শনাক্ত করার আসলে জায়গা দরকার, সক্ষমতা দরকার। সাইবার সুরক্ষা আইন হালনাগাদ করা হচ্ছে জানিয়ে তথ্য প্রযুক্তি সচিব বলেন, সব পক্ষের মত নিয়েই এই আইন সংশোধন করা হবে। নাম্বার অফ রিফর্ম অ্যাক্টিভিটিস, যার মধ্যে ফোকাসিং অন দিস সাইবার সিকিউরিটি অ্যাক্ট। নিশ্চিত থাকেন এটার উপরে কাজ শুরু হয়ে গেছে, চলছে, চলমান আছে, এবং আমরা আশা করছি সকল স্টেক হোল্ডারের যে কনসার্নগুলো আছে এগুলোকে অ্যাকোমোডেট করেই ফাইনাল একটা ভার্সনকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। জাতীয় নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। আমার সাইবার সিকিউরিটি আইন উন্নত আছে কিনা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে সাক্ষাৎ শেষে জামায়াত আমির জানান, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা বলেছেন তারা। দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আর পার্ক ইয়ং সিক বলেন, বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে। অন্তর্বর্তী সরকারের সাফল্যও কামনা করেন তিনি। আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো, মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন,
তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ১২৫টি। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ১১৪টি। ২০২৩-২৪ সালে বাঘ জরিপে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার সচিবালয়ে জরিপের ফল প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের বাঘ হিসাবে পৃথিবী জুড়ে যার পরিচিতি। বিশ্ব ঐতিহ্যে এ ম্যানগ্রোভ বনের অন্যতম আকর্ষণ ও ডোরাকাটা জাতীয় এ পশুটি। তবে দুঃখের বিষয়, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও আবাসস্থল ধ্বংসের ঝুঁকিতে থাকায় কমছে এ প্রাণীর সংখ্যা। বন বিভাগের তথ্য অনুযায়ী ২০০৪ সালে বাঘের সংখ্যা ছিল ৪৪০টি। পরে ২০১৫-তে ১০৬ ও ২০১৮ সালে ১১৪টি বাঘ থাকার তথ্য জরিপে পাওয়া যায়। ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত একটি জরিপ চালায় বন বিভাগ। এতে সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা এলাকার ৬০৫টি গ্রিডে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘের তথ্য নেওয়া হয়। মঙ্গলবার সচিবালয়ে জরিপের তথ্য প্রকাশ করে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সার্বিক বিচার বিশ্লেষণে ২০২৩-২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯.৬৫% বৃদ্ধি পেয়েছে এবং ২০১৫ সালের তুলনায় বাঘের সংখ্যা ১৭.৯২% বৃদ্ধি পেয়েছে। ব্রিফিংয়ে বাঘের সংখ্যা বৃদ্ধির কারণও জানানো হয়। ৫৩.৫২% এলাকাকে সুন্দরবনের রক্ষিত এলাকা ঘোষণা করেছে। সেখানে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বাঘ মানুষের দ্বন্দ্ব এড়াতে চতুর্পাশে ৬০ কিলোমিটার দীর্ঘ নাইলনের ফেন্সিং তৈরি করা হচ্ছে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হুমকি এখনো রয়েছে। এতে বায়ু দূষণের মাত্রা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত কমিটি করা হবে। বনের ভেতরে রিসোর্ট ব্যবসা অর্থাৎ পর্যটনকে একটা নিয়মের মধ্যেও আনা হবে। আমরা সুন্দরবনে পর্যটনটাকে কি করে একটা নিয়মের মধ্যে আনা যায় করে ফেলব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে চলাচলকারী অর্ধেক বাসই মেয়াদোত্তীর্ণ, যা পরিবেশ দূষণ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। তবে বিআরটিএ বলছে, মেয়াদোত্তীর্ণ যানবাহনের লাইসেন্স নবায়ন ও রুট পারমিট দেয়া হয় না, তাই এই ধরনের গাড়ি চলাচল বন্ধে আরও কঠোর হচ্ছে সংস্থাটি। রাজধানীর একটি রুটে মেট্রো রেল চললেও বাকি সব রুটে যাতায়াতের প্রধান ভরসা বাস। ঢাকার শতকরা ৩৫% মানুষ পাবলিক বাসে যাতায়াত করে থাকেন, কিন্তু এসব বাসের অর্ধেকের বয়স ২০ বছরের বেশি। রবিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রাজধানী থেকে ২০ বছরের বেশি পুরনো বাস, মিনি বাস এবং ২৫ বছরের বেশি পুরনো ট্রাক কাভার্ড ভ্যান প্রত্যাহারের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। বিশ্লেষকদের মতে, রাজধানীতে যানজটের একটি কারণ মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন। একই সাথে দূষণ ও দুর্ঘটনার জন্য দায়ী এসব যান। ঢাকা শহরে প্রায় ৩ থেকে ৪ হাজার বাস কিন্তু এখন চলছে, কিন্তু বড় প্রশ্নটা হচ্ছে যে বাসগুলি চলছে তার একটা বড় অংশ, আমি মনে করি প্রায় ৫০% তাদের কিন্তু অর্থনৈতিক আয়ুষ্কাল যেটা বলা হয় বা ইকোনমিক লাইফ, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। বিআরটি এবং পুলিশের তাদের বড় রোল আছে। আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পর এই গাড়িগুলি যদি সড়কে রাখা হয়, এটা যানজটের বড় একটা কারণ হয়ে দাঁড়াবে, দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে এবং পরিবেশ দূষণের কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহন ধরতে রাজধানীতে 4টি মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। 20 বছরের পুরাতন বাস মিনি বাসের আমরা রুট পারমিট নবায়ন করি না। একইভাবে 25 বছরের পুরাতন মালবাহী গাড়ির ঢাকা শহরে চলাচলের জন্য আমরা কোনো রুট পারমিট নবায়ন করি না। যদি কোনো গাড়ির দেখা যায় রুট পারমিট নাই, ফিটনেস সার্টিফিকেট না, তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে, সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারা অনুযায়ী যে শাস্তিযোগ্য অপরাধ, তার আওতায় আনা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পাবলিক বাস নির্ভর রাজধানীতে ফিটনেস ও মেয়াদ উত্তীর্ণ গাড়ি প্রত্যাহারের সাথে সাথে বিকল্প গণপরিবহনের ব্যবস্থা করতে হবে। তা না হলে ভোগান্তি বাড়বে নগরবাসীর। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।
বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে 7টি প্রতিষ্ঠানকে 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স মিম এন্টারপ্রাইজকে 1 কোটি পিস, মেসার্স তাউসিন ট্রেডার্সকে 1 কোটি, মেসার্স সুমন ট্রেডার্সকে 20 লাখ, আলিফ ট্রেডার্সকে 30 লাখ, হিমালয়কে 1 কোটি, মেসার্স প্রাইম কেয়ার বাংলাদেশকে 50 লাখ এবং মেসার্স জামান ট্রেডার্সকে 50 লাখ পিস ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমতির মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। ওনারা একটা হটলাইন নাম্বার প্রতিষ্ঠা করেছেন যেটাও আশুলিয়ায় কাজী ফার্মসের পাইকারি বিক্রয় কেন্দ্রে আকস্মিক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও আশুলিয়া থানা পুলিশের একটি যৌথ দল। সোমবার বিকাল 3:30টায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকারীরা বিক্রয় কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও বিক্রয় রেকর্ড পরীক্ষা করেন এবং কাজী ফার্মসের বিক্রয় প্রতিনিধিদের সাথে কথা বলেন। তারা দেখেছেন কাজী ফার্মস সরকার ঘোষিত সর্বোচ্চ দামের মধ্যেই ডিম বিক্রি করছে। অভিযান পরিচালনাকারীরা কোনো অনিয়ম বা অনৈতিক কার্যক্রমের প্রমাণ পায়নি। আশুলিয়া পাইকারি বিক্রয় কেন্দ্রে প্রতিদিন 4 লাখ ডিম আসে, যা একই দিনে বিক্রি হয়ে যায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল কাজী ফার্মসের বিরুদ্ধে ডিম সিন্ডিকেট করার অভিযোগ তোলে। শুরু থেকেই কাজী ফার্মস এবং অন্যান্য ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছে। পরে কোনো প্রকার জরিমানা নির্ধারণ ছাড়াই অভিযান শেষ করে ভোক্তা অধিকার ও প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আশুলিয়া থানা পুলিশের যৌথ দল। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াশিংটন ডিসিতে প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য যারা দায়ী তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি। অবশ্যই বাংলাদেশি সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। একথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য। আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। পদার্থবিজ্ঞানে এবছর নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী জন জে হোপফিল্ড এবং কানাডার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। মঙ্গলবার এই 2 নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভব করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদেরকে এই পুরস্কার দেয়া হয়। লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর সদর দপ্তরের কমান্ডার সুহেল হুসাইন নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি সোমবার বৈরুতে হামলায় তিনি নিহত হন। তবে এই ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়াও ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতিরা। ইরান সমর্থিত গোষ্ঠীটি জানায় মধ্যাঞ্চলে জাফা শহরে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলি বাহিনী বলেছে ইসরায়েলের মধ্যাঞ্চলের আকাশে একটি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র শনাক্তের পর তা প্রতিহত করা হয়। সিরিজের সমতায় ফিরতে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লিতে 3 ম্যাচ টি-20 দ্বিতীয়টির খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে 5 বছর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত বদের সুখস্মৃতিটাই বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। সময় পেরোলেও টুর্নামেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজে ভাগ্য বদলাতে পারেনি টাইগাররা। মনের কিনারায় থাকা পুরনো সাফল্যটাকে পুঁজি করে এবার নিজেদের টিকে থাকার মিশন শান্ত বাহিনীর। একদিনের ক্রিকেটে ব্যাটিংটা মানানসই হলেও টি-20তে একেবারেই নাজেহাল। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য বেশ অনুকূলেই থাকে। ছোট বাউন্ডারি হওয়ায় হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাও বেশি। গোয়ালিয়রের দুঃস্বপ্ন কাটিয়ে নিজেদের ফিরে পাওয়ার আশায় ইমন জাকের আলীরা। কালো মাটির এই পিচে স্পিনাররাও সুবিধা পাবেন ভালো। তাতে নজর থাকবে স্বাগতিক লেগ স্পিনার রবি বিষ্ণুয়ের দিকে। সাকিব না থাকায় বাড়তি সুবিধা পাবে প্রতিপক্ষ। সুযোগটা কতটা কাজে লাগাতে পারেন রিশাদ হোসেন তাও এখন দেখার বিষয়। 12 অক্টোবর সিরিজের শেষ ম্যাচটা কি শুধু নিয়ম রক্ষার হয়ে থাকবে নাকি ট্রফি নির্ধারণই হবে তা দ্বিতীয় ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করবে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শেখ হাসিনা এখন কোথায় আছেন জানে না সরকার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা।
উর্মির বিরুদ্ধে মামলার আবেদন, তার মন্তব্য দেশদ্রোহিতার শামিল, মত বিশ্লেষকদের। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, বৃহস্পতিবারও সরকারি ছুটি। টি-20কে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ, 12 অক্টোবর খেলবেন শেষ ম্যাচ। ছিল এখনকার মতন, আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।